আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আলমাতিন আইটি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ মেনু বারের অধীনে যে সাব মেনুগুলো আছে সেগুলোর কোনটার কি কাজ সেগুলো দেখার জন্য চেষ্টা করব। তো এর পূর্বে আমরা ইনসার্ট মেনু বার, হোম মেনু বার এবং ফাইল মেনু বারের অধীনে যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা শিখেছি। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে সেই পূর্বের ভিডিওগুলো দেখে নিলে আপনাদের জন্য সহায়ক হবে। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্লেলিস্টে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তো আজকে আমরা পেজ লেআউটের অধীনে যে সাব ফাংশনগুলো আছে সেগুলো শেখার জন্য চেষ্টা করব। এর জন্য আমি একটি ফাইল ওপেন করছি। তো ওপেন করার পর আমাদের সামনে একটি ফাইল ওপেন হলো। এখন আমরা দেখি পেজ লেআউটে ক্লিক করার পর অনেকগুলো সাব অপশন এখান থেকে বের হয়েছে। প্রথমে হচ্ছে থিমস। থিমস ট্যাবের মধ্যে অনেক যে ফাংশনগুলো আছে, প্রথমে হচ্ছে থিম। থিমের কাজ হচ্ছে আমরা যে আর্টিকেলটা এখানে লেখা আছে এই আর্টিকেলটা বা এই পেজটাকে আমরা বিভিন্ন থিমে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো বা পরিবর্তন করে নিতে পারবো। এর জন্য এই থিমের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা দিতে চাচ্ছি বা যেই থিমটা আমাদের পছন্দ হয় সেটার উপরে গিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটা বা আমাদের লেখাটা ওই থিমে কাস্টমাইজ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত এই থিম ফাংশনের কাজ। তো এখানে আরো কিছু বিষয় আছে, যেমন কালার। আমরা এখান থেকে এই টেক্সটটাকে কালার করতে পারবো। একটা থিম এখান থেকে চুজ করে তারপরে আমরা এখান থেকে কালার দিতে পারবো, ভিন্ন ভিন্ন কালার দিতে পারবো এই টেক্সটগুলোর মধ্যে। এবং এই টেক্সটগুলোর মধ্যে আমরা ভিন্ন ভিন্ন ফন্ট অ্যাপ্লাই করতে পারবো। যেমন ফন্টে গেলাম, ফন্টে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ফন্ট আমরা চুজ করলে আমাদের এই টেক্সটটা ওই ফন্টে রূপান্তর হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এই থিম থেকে যে কোনো একটি থিম আমরা চুজ করতে পারি। চুজ করার পরে এখানে তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে কালার, আর একটা হচ্ছে ফন্টস, আর একটা হচ্ছে ইফেক্ট। তো কালার থেকে আমরা এই টেক্সটের মধ্যে কালার দিতে পারবো। ফন্ট থেকে এই টেক্সটকে বিভিন্ন ফন্টে আমরা পরিবর্তন করতে পারবো, আর ইফেক্ট থেকে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারবো এই টেক্সটের উপর। এটাই হচ্ছে থিম ট্যাবের অধীনে যে ফাংশনগুলো আছে সেগুলোর কাজ। তারপর হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেক, লাইন নাম্বার। তো এই সেকশনটার মধ্যে বা এই ট্যাবটার নাম হচ্ছে পেজ সেটআপ। তো এই সেকশনের মধ্যে বা এই ট্যাবের মধ্যে যে ফাংশনগুলো আছে, প্রথমে হচ্ছে মার্জিন। মার্জিন হচ্ছে যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ডিফল্টভাবে অনেকগুলো মার্জিন সেটআপ করা আছে, যেমন ন্যারো, নরমাল। তো এখানে টপ, বটম, লেফট, রাইট চতুর্দিকে 1 ইঞ্চি করে এখানে একটি ডিফল্টভাবে একটি মার্জিনের একটা আছে, এখানে টেমপ্লেট আছে। আমরা এটা চাইলে এখান থেকে যে কোনো একটাকে চুজ করে দিতে পারি। তো মার্জিনে গেলাম। তো আমরা যদি এখানে ডিফল্টভাবে যেগুলো দেয়া আছে এগুলো ছাড়া যদি আমরা নিজের মনের মতো কাস্টমাইজ করে মার্জিন দিতে চাই, মার্জিন কি জিনিস সেটা আগে বুঝি। মার্জিন হচ্ছে যে যতটুকু পরিমাণ আমরা এই যে এখানে ফাঁকা আছে এটাকে মার্জিন বলা হয়। বা আমরা পরীক্ষার খাতার মধ্যে অনেক সময় দেখা যায় যে এরকম চতুর্দিকে একটা চতুর্ভুজ এঁকে মার্কিং করি যে এর বাইরে আমার লেখাটা যাবে না। তো এই যে যেটা আমরা লিখবো না বলে আমরা ফাঁকা রেখে দিই, এটাই হচ্ছে মার্জিন। তো এখানে মার্জিনে যাওয়ার পরে পরে মার্জিনে যাওয়ার পরে এখানে অনেকগুলো ডিফল্টভাবে পেজ ক্রিয়েট করা আছে, টেমপ্লেট দেওয়া আছে। আমরা এগুলো যদি আমাদের কাজের প্রয়োজনে ব্যবহৃত না করি, তো আমরা চাইলে আমাদের মনের মতো করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো কাস্টমাইজ করার জন্য যেতে হবে কাস্টম মার্জিনস, এখানে যেতে হবে। যাওয়ার পরে এরকম একটি আসবে আমাদের সামনে, ডায়লগ বক্স আসবে, টপ, বটম, লেফট, রাইট। অর্থাৎ চতুর্দিকে আমরা কতটুকু পরিমাণ মার্জিন রাখবো সেটা এখান থেকে পয়েন্টটা আমরা নির্ধারণ করে দিতে পারি। তো উপরে যদি দিই তাহলে পয়েন্ট বাড়বে। এখানে একটা প্রিভিউ বক্স আছে, আমরা যতটুকু পরিমাণ এখানে মার্জিন দিব সেটা এখানে ফাঁকা হয়ে দেখাবে, প্রিভিউ দেখাবে। তো আমরা চতুর্দিকে রাখি 1.5 মানে হাফ ইঞ্চি। আমরা টপে রাখলাম হাফ ইঞ্চি এবং বটমে রাখলাম হাফ ইঞ্চি, মানে উপর এবং নিচে রাখলাম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি। আর লেফট এবং রাইট, ডান এবং বামের দিকে আমরা রাখলাম 1 ইঞ্চি 1 ইঞ্চি। তারপরে যদি আমরা এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের এই দেখেন আমাদের পেজের টপে হাফ ইঞ্চি মার্জিন এবং লেফটে হাফ ইঞ্চি মার্জিন আছে। যদি আমরা এটা পুরোটা লিখি তারপরে আমাদের এটা দেখা যাবে।
তাহলে আমাদের টপে আমরা রাখলাম 1/2 ইঞ্চি মার্জিন এবং বটমে আমরা রাখলাম 1/2 ইঞ্চি মার্জিন, আর লেফট এবং রাইটে আমরা রাখলাম 1 ইঞ্চি মার্জিন। তো এই মার্জিনের মধ্যে আরো দুইটা ফাংশন আছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে এই পেজটা খাড়াখাড়ি সেট আপ হবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা আড়াআড়ি সেট আপ হবে। অনেক সময় বিভিন্ন বিজ্ঞাপন লেখার জন্য এই সেট আপে পেজটা করে নিতে হয়। এখন যদি আমি ওকে করে দিই তাহলে আমাদের এই পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, মানে আড়াআড়ি ভাবে এটা সেট আপ হয়ে গেছে। তাহলে মার্জিন থেকে আমরা এই পেজের মার্জিন দিতে পারবো, এবং এখান থেকে আমরা পেজের সাইজটাও পেজটাকে কোন ক্যাটাগরিতে আমরা প্রিন্ট করতে চাচ্ছি বা কোন ডিজাইনে রাখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে ওরিয়েন্টেশনটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তারপরে আমরা এখানে যে সেটআপটা করেছি এটাকে যদি আমরা সব সময়ের জন্য সেট করে রাখতে চাই, যেন পরবর্তী সময় আবার আমাদের দ্বিতীয়বার এটাকে সেভ করতে না হয় বা কাস্টমাইজ করতে না হয়, এর জন্য আমরা সেভ অ্যাজ ডিফল্ট এখানে যদি ক্লিক করি এবং এখানে ইয়েস দিয়ে দেই, তাহলে আমাদের এই সেভকৃত ইয়াটা এখানে সবসময়ের জন্য থেকে যাবে। এই টপ এবং বটম 1/2 ইঞ্চি, লেফট এবং রাইট 1 ইঞ্চি, এবং ওরিয়েন্টেশন আমরা রেখেছিলাম পোর্ট্রেট, এভাবে রেখে যে আমরা সেট এস ডিফল্টে ক্লিক করেছিলাম, এর জন্য এটা এখন সবসময় এরকম থাকবে। সর্বশেষ যেটা সেভ করা হবে সেটাই থাকবে এখানে। তারপর হচ্ছে পেপারে আসার পর আমরা অবশ্যই এখানে A4 দিয়ে দিব। যদি আমাদের কাজের সুবিধার্থে অন্য কোনো পেপারের প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। A4 আছে, লিগ্যাল আছে, A3 আছে, অনেকগুলো এখানে আছে। তো আমরা যেটার মধ্যে প্রিন্ট করব এখান থেকে আমরা সেটাকে চুজ করে দিব। চুজ করে দেওয়ার পর আমরা ওকে করে দিব। এটাই হচ্ছে মূলত মার্জিনের কাজ। তাহলে আমরা মার্জিন থেকে পেজের মার্জিন কমাইতে পারি এবং বাড়াইতে পারি, এবং পেজের পোর্ট্রেট ল্যান্ডস্কেপের যে দুইটার যে কোনো একটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা ওই মার্জিনের ভিতরে তো আমরা দেখে আসলাম। এই যে এটাই হচ্ছে ওরিয়েন্টেশন মার্জিনের, এই যে ওরিয়েন্টেশন এটাকে আবার এখানে আলাদাভাবে করে দেওয়া আছে। আমরা চাইলে ওইখানে না করে এখান থেকে আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আমরা করে নিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে সাইজে ক্লিক করার পরে এখানে পেপারের অনেকগুলো সাইজ দেওয়া আছে, যেমন লেটার, লিগেল, A4, A3, A5। এখান থেকে আমরা যে কোনো একটা পেপারকে আমরা চুজ করে দিব যেটার মধ্যে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এই ফাংশনটাও আমরা এই মার্জিনের ভিতর থেকে অলরেডি দেখে ফেলেছি। এই পেজে আসার পরে আমরা এই যে এখান থেকে আমরা এই পেজটাও দিতে পারবো। তাহলে সাইজ এবং ওরিয়েন্টেশন এই দুইটাই মার্জিনের ভিতরেই কিন্তু চলে গিয়েছে। তারপরে হচ্ছে কলাম হচ্ছে যে এই পেজটাকে আমরা কলাম আকারে, এই টেক্সটগুলোকে আমরা কলাম আকারে লিখতে পারবো, বা যে কোনো টেক্সটকে আমরা কলাম আকারে লিখতে পারবো। তো কলাম সাধারণত আমরা পত্রপত্রিকায় দেখি যে এরকম কলাম আকারে ইয়া লেখা হয়, পত্রিকার মধ্যে এই কলামটা খুব বেশি ব্যবহার হয়, অথবা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে। আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা এখন যে টেক্সটগুলো আছে যে কোনো এক জায়গায় কাটশট রাখার পরে আমরা কলামসে গেলাম। কলামসে যাওয়ার পরে এখানে 2 কলামস আছে, 3 কলামস আছে। এই যে আইকনগুলো দেখা যাচ্ছে এটা দেখলে আমাদের বুঝে আসার কথা যে আমরা যদি এখন 2 কলামে ক্লিক করি তাহলে আমাদের পেজটা এই 2 কলামে বিভক্ত হয়ে যাবে। ক্লিক করলাম, এই আমাদের পেজগুলো এখন 2টা কলামে বিভক্ত হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এক কলাম থেকে আরেক কলামে যেতে চাই, যেরকম আমি কাটশটটা প্রথম কলামে রাখলাম, এখন আমি চাচ্ছি যে এই কলামে লিখবো না, আমি এই কলামের মধ্যে আসবো। তো এই কলামে আসার জন্য আমরা এই ব্রেকে আসবো, ব্রেকে আসার পর কলামে ক্লিক করব। এই আমাদের কাটশটটা এই কলাম থেকে এই কলামের মধ্যে চলে আসছে। তাহলে ব্রেকের কাজটা আমরা পাইলাম যে আমরা একটি পেজকে ব্রেক করে অন্য পেজে যেতে পারবো, অথবা একটি কলামকে ব্রেক করে অন্য কলামের মধ্যে আমরা যেতে পারবো। এক কলাম থেকে আরেক কলামে ব্রেক করে যাওয়ার জন্য কলামে ক্লিক করতে হবে, আর এক পেজ থেকে আরেক পেজে ব্রেক করে যাওয়ার জন্য পেজে ক্লিক করতে হবে। তো এইভাবে আমরা এই ব্রেকের কাজটা করতে পারবো। আর কলামের মধ্যে যদি আমরা 3 কলাম করে দিই এসে, তাহলে আমাদের এই পেজটা 3টা কলামে রূপান্তর হয়ে যাবে। এরকম ভাবে আমরা কলামগুলো ব্যবহার করতে পারি। তো যখন একটা কলামের লেখা এভাবে শেষ হবে তারপরে ওই কলামের মধ্যে যাবে। আর যদি আমরা এই কলামটা লেখা শেষ না করে যদি ওই কলামে যেতে চাই, তাহলে এই ব্রেকে এসে কলামে ক্লিক করলে এই 3 নাম্বার কলামের মধ্যে চলে আসবে। এগুলো হচ্ছে এই কলামের কাজ। আচ্ছা, তারপরে আমরা এই লাইন নাম্বার এগুলো তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু না, এবং এটাও তেমন গুরুত্বপূর্ণ না। ওয়াটারমার্ক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ওয়াটারমার্কে আমরা ক্লিক করলাম। ওয়াটারমার্কে ক্লিক করার পরে ডিফল্টভাবে অনেকগুলো ওয়াটারমার্ক চলে আসছে। ওয়াটারমার্ক হচ্ছে জল ছাপ, যে আমরা অনেক সময় লেখার ভিতরে যে ঝাপসা করে লেখা দেখি,
এটাই মূলত হচ্ছে এই ওয়াটারমার্কের কাজ। তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটকে আমাদেরকে পছন্দ করতে হবে বা চুজ করতে হবে। সাধারণত এটাই অধিকাংশ ইউজাররা ব্যবহার করে থাকে, মাইক্রোসফট এক্সপার্টটা ব্যবহার করে থাকে। তো আমরা এখন এখানে লেখা আছে ডো নট কপি, আমরা যদি ডো নট কপি, তো আমরা যদি চাই এখানে অন্য কিছু লিখতে পারবো, আমাদের নিজেদের ইনস্টিটিউটের নাম, নিজেদের নাম, যে কোনো কিছু লিখতে পারবো। তো লেখার জন্য আমাদেরকে এখানে যেতে হবে কাস্টম ওয়াটারমার্ক। তো কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে একটি ডায়লগ বক্স আসবে। এখানে আমরা চাইলে পিকচার দিয়ে ওয়াটারমার্ক দিতে পারবো, আমরা চাইলে টেক্সট দিয়েও ওয়াটারমার্ক দিতে পারবো। তো প্রথমে আমরা টেক্সট দিয়ে দেখি। তো এখানে এই টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে যে কোনো একটা লেখা দিব। আমরা এখানে একটা লেখা দিচ্ছি। আমি আবারও দেখাচ্ছি, ওয়াটারমার্কে গেলাম, ওয়াটারমার্কে যাওয়ার পরে আমরা এটাকে এখান থেকে যে টেমপ্লেট গুলো আছে সেটাকে আমরা ব্যবহার করব না, আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে নিব। এর জন্য কাস্টম ওয়াটারমার্কে যেতে হবে। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে আমরা এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক চুজ করব, তারপরে এখানে একটা আমরা লেখা লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু সাইজটাকে বড় করে দিব এবং এখান থেকে একটা কালার দিব। কালার দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিয়ে ক্লোজ করে দিব। তখন আমাদের এই যে এই লেখাটা ওয়াটারমার্ক হিসেবে আমাদের এই পেজের মধ্যে ব্যবহার হয়ে যাবে। তাহলে আমরা এই ওয়াটারমার্ক থেকে আমরা ইয়া করতে পারবো, আমাদের লেখাগুলোর মধ্যে জলছাপ বা ওয়াটারমার্ক দিতে পারবো। তো এই ওয়াটারমার্কে যদি আবার রিমুভ করে দিতে চাই, তো রিমুভ করার জন্য ওয়াটারমার্কে যেতে হবে, গিয়ে রিমুভ ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা চলে যাবে। তো এখানে ছোট করে আসছিল, আমরা চাইলে আরো বড় করে দিতে পারবো। তো বড় করে দেওয়ার জন্য ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা এখান থেকে টেক্সটটাকে লিখে তারপরে আমরা সাইজটাকে আরো বড় করে দিব। যখন আমরা এখান থেকে সাইজটাকে আরো বড় করে দিব তখন আমাদের ওয়াটারমার্কটাও ওই পেজের মধ্যে বড় হয়ে আসবে। অ্যাপ্লাই করে দিলাম, ক্লোজ করে দিলাম, এই দেখেন এখন বড় হয়ে আসছে, আরো বড় করে দিলে আরো বড় করে আসবে। তো এটাকে রিমুভ করার জন্য রিমুভ ওয়াটারমার্কে গিয়ে আমরা রিমুভ করে দিতে পারবো। তারপরে হচ্ছে পেজ কালার। তো আমরা এই যে পেজগুলো আছে আমরা চাইলে এই পেজগুলোর মধ্যে কালার করতে পারবো। কালার করার জন্য পেজ কালারে যাব, গিয়ে এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে দেব। তো তারপর হচ্ছে পেজ বর্ডার। এই পেজ কালারে যাওয়ার পরে এখানে ডিফল্ট ভাবে যে কালারগুলো আছে যদি এগুলো ছাড়া অন্য কোনো কালার আমরা দিতে চাই তাহলে মোর কালারে যাব। মোর কালারে গিয়ে আমরা এখান থেকে কালার চুজ করে দিতে পারবো, ওকে করে দিব, ওই কালারটা এখানে চলে আসবে। আবার আমরা চাইলে এখানে ফিল ইফেক্টেও দিতে পারবো, মানে একাধিক কালার দিতে পারবো, হরিজেন্টাল ভার্টিক্যাল, এগুলো একটু এ করে দেখলেই আপনারা বুঝবেন। এগুলো একাধিক কালার করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। পেজ কালারে গিয়ে আমরা ফিল ইফেক্টে গিয়ে আমরা একাধিক কালার করতে পারবো। এই হচ্ছে পেজ কালার ফাংশনের কাজ। তারপর হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারের কাজ হচ্ছে পেজের মধ্যে বর্ডার দেওয়া যায়। তো আমরা এই যে পেজটা আমাদের সামনে আছে বা ডকুমেন্টটা আছে, আমরা চাচ্ছি এই পেজের চতুর্দিকে একটা বর্ডার দিব। তো চতুর্দিকে বর্ডার দেওয়ার জন্য পেজ বর্ডারে যেতে হবে, ২ নাম্বারটা সিলেক্ট করতে হবে, এই পেজ বর্ডার এটা সিলেক্ট করে এখান থেকে একটা বক্স সিলেক্ট করতে হবে। বক্সটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। যদি বক্সটা এখান থেকে সিলেক্ট না করি তাহলে কিন্তু আমাদের পেজের মধ্যে বর্ডারটা অ্যাপ্লাই হবে না। তারপরে এখান থেকে আমরা একটা স্টাইল দিব, বর্ডারের স্টাইল আমরা এখান থেকে চুজ করলাম। এখান থেকে আমরা চাইলে বর্ডারের একটা কালারও দিতে পারি। এখান থেকে আমরা কতটুকু মোটা হবে কতটুকু গাঢ় হবে সেটা এখান থেকে আমরা চুজ করে দিতে পারি, তারপরে ওকে করে দিব। আমাদের পেজের চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে। তাহলে আমরা এই পেজ বর্ডার থেকে আমরা পেজের মধ্যে বর্ডার দিতে পারি। এই পেজ বর্ডারের মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে এই টেক্সট গুলোর মধ্যেও আমরা কি করতে পারবো, বর্ডার দিতে পারবো। তো যেই টেক্সট গুলোর মধ্যে আমরা বর্ডার দিব সেই টেক্সট গুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা যাব পেজ নাম্বারে, পেজ বর্ডারে। পেজ বর্ডারে যাওয়ার পরে এই প্রথমটা সিলেক্ট করতে হবে, বর্ডার্স। যদি বর্ডার্সে সিলেক্ট করি তাহলে এই টেক্সটের মধ্যে ইয়া হবে, চতুর্দিকে বর্ডার হবে। আর যদি পেজ বর্ডার সিলেক্ট করে বর্ডার দিই তাহলে পেজের মধ্যে বর্ডার হবে। তাহলে আমরা যেহেতু টেক্সটের মধ্যে এখন বর্ডার দিব, প্রথমটাকে আমরা চুজ করলাম বর্ডার্স, এটাকে চুজ করে এখান থেকে একটা বক্স নিলাম। বক্স নেওয়ার পরে আমরা এখান থেকে একটা বর্ডার স্টাইল আমরা এখান থেকে চুজ করলাম, তারপরে এখান থেকে একটা কালার দিলাম। কালার দেওয়ার পর আমরা এখান থেকে একটা কতটুকু ইয়া হবে, উইড হবে বা কতটুকু মোটা হবে সেটা চুজ করে আমরা এখান থেকে ওকে করে দিলাম। আমাদের এই লেখার চতুর্দিকে একটা বর্ডার হয়ে গিয়েছে। তাহলে পেজ বর্ডার থেকে আমরা টেক্সটেরও বর্ডার দিতে পারি, পেজ বর্ডার থেকে আমরা পেজেরও বর্ডার দিতে পারি। তো এগুলোকে যদি আবার আমরা রিমুভ করে দিতে চাই তাহলে এই টেক্সটের মধ্যে টেক্সটগুলোকে সিলেক্ট করে পেজ বর্ডারে গিয়ে আমরা এখান থেকে এই প্রথমটা সিলেক্ট করব বর্ডার্স, তারপরে এখান থেকে নান সিলেক্ট করে ওকে করে দিব। তাহলে আমাদের এই টেক্সট গুলো থেকে বর্ডারটা চলে যাবে। আবার দেখাচ্ছি, আমি টেক্সট গুলোকে সিলেক্ট করলাম, পেজ বর্ডারে গেলাম,
এখান থেকে বর্ডারসে গেলাম, নান সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। এই আমাদের টেক্সট থেকে বর্ডারটা চলে গেছে। তো আমরা এখন এই পেজের বর্ডারটাকে রিমুভ করে দিব। এর জন্য পেজ বর্ডারে যাব, এখান থেকে পেজ বর্ডার সিলেক্ট করব, নানে সিলেক্ট করব, নানটাকে সিলেক্ট করব, তারপরে ওকে করে দিব। আমাদের পেজ থেকেও বর্ডারটা চলে গিয়েছে। আচ্ছা, তারপরে এখানে প্যারাগ্রাফ নামক একটি ট্যাব আছে। এখানে আমাদের ইনডেন্ট এর মধ্যে কিছু বিষয় আছে, যেমন আমরা এখানে একটা ইন্টার দিয়ে দিই, তাহলে আমাদের এগুলো বুঝে আসবে সহজে। এই ৩টা প্যারা আমরা এখানে করলাম। তো এই প্যারার সামনে আমি কার্সরটাকে রাখলাম, রাখার পরে এখন যদি আমরা এখানে ক্লিক করি লেফট, তাহলে আমাদের লেখাগুলো লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে সামনের দিকে আগাবে। আর আমি যদি আমার এই কার্সরটাকে এদিকে রাখি, রাইট সাইডে রেখে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমাদের লেখাগুলো রাইট সাইড থেকে আস্তে আস্তে সোজা হয়ে বাম সাইডের দিকে সোজা হইতে থাকবে। এটা হচ্ছে লেফট এবং রাইটের কাজ। অর্থাৎ উপরেরটায় যদি আমরা দিই, লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, আর রাইট সাইডে কার্সর রেখে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের রাইট সাইড থেকে লেখাগুলো লেফট সাইডের দিকে সমান হইতে থাকবে। এটাই হচ্ছে এই লেফট এবং রাইট অপশনের কাজ। তারপর হচ্ছে বিফোর এবং আফটার। বিফোর এবং আফটারের কাজ হচ্ছে যে আমরা দুইটা প্যারাকে সিলেক্ট করলাম, বা একটাকে প্যারাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা বিফোরের মধ্যে এভাবে ক্লিক করি, তাহলে এই আমাদের যে উপরের যে অংশটা আছে এই প্যারা থেকে ওই প্যারার এই অংশটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং আমাদের এই প্যারাটা নিচের দিকে নামতে থাকবে। এই যদি এভাবে দিই, তাহলে নিচের দিকে নামতে থাকে। আর যদি আমরা আফটারে ক্লিক করি, তাহলে এই যে এই প্যারার থেকে নিচের প্যারার মাঝখানে যে অংশটা ফাঁকা আছে, এই ফাঁকা অংশটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাই হচ্ছে আফটার এবং বিফোরের কাজ। এক প্যারা থেকে আরেক প্যারার দূরত্ব এরকম ভাবে বাড়ানো যায়। এইগুলো হচ্ছে বিফোর আফটার এবং লেফট এবং রাইটের কাজ। আচ্ছা, তারপরে এখানে অ্যারেঞ্জ নামক একটি ট্যাব আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ফাংশন আছে। এগুলো বোঝার জন্য আমাদেরকে ইনসার্ট মেনু বার থেকে কতগুলো শেপ নিয়ে আসতে হবে। আমি কতগুলো শেপ আপনাদের সামনে নিয়ে আসছি। এখান থেকে এটা একটা শেপ নিয়ে আসলাম, আমি ইনসার্টে গেলাম, আবার শেপে গেলাম, শেপ থেকে অন্য আরেকটা শেপ নিলাম, আবার শেপে গেলাম, শেপে গিয়ে এখান থেকে আরেকটা শেপ নিলাম। এভাবে আমরা অনেকগুলো শেপ এখানে নিয়ে আসলাম। কাজটা বোঝার জন্য এই শেপগুলো আনার প্রয়োজন আছে। তো এটাকে সিলেক্ট করলাম। আমরা অনেকগুলো শেপ এখানে নিয়ে আসছি। তো এখন এগুলোকে আমরা ভিন্ন ভিন্ন কালার করব। তো কালার কিভাবে করতে হয় এগুলো আপনাদেরকে ইনসার্ট মেনুর কাজের মধ্যে এগুলো বোঝানো হয়েছে। তো আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করলাম, এখান থেকে একটা কালার দিলাম, এটার মধ্যে একটা কালার দিলাম, বাস। এখন দেখেন আমাদের এখানে ৩টা শেপ আছে, একটাকে ডিলিট করে দিলাম। এখন সবার নিচে হচ্ছে এটা, তার উপরে এটা, তার উপরে এটা, এটা হচ্ছে সবার উপরে। তো এখন আমরা যদি পেজ লেআউটে যাই, পেজ লেআউটে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এই দেখেন পজিশনের কাজটা কি? পজিশনের কাজ হচ্ছে কোনো একটি শেপকে আমরা কোথায় রাখতে চাচ্ছি, পেজের মাঝখানে বা টেক্সটের মাঝখানে, নাকি টেক্সটের রাইট সাইডে, নাকি টেক্সট এর লেফট সাইডে, এটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবি এই পজিশন থেকে। অর্থাৎ টেবিল অথবা এরকম শেপের স্থানকে আমরা নির্ধারণ করে দিতে পারি এই পজিশন থেকে। আমরা এটাকে সেন্টারে রাখলাম, এর জন্য এই শেপটা সেন্টারে চলে আসলো। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ার্ক টেক্সটের কাজ হচ্ছে যে কোনো একটি শেপ এভাবে ক্রিয়েট করার পরে এগুলো টেক্সটের উপরে চলে আসে। তো আমরা চাইলে এটাকে টেক্সটের উপরে নিয়ে আসতে পারবো, বা অনেক সময় এই শেপগুলো ক্রিয়েট করার পরে বা আঁকার পরে এদিক সেদিক নড়াচড়া করে না, এখানে আটকে থাকে, লক হয়ে থাকে। তো এগুলোকে এদিক সেদিক নড়াচড়া করার জন্য এই ফাংশনটা কাজ করে। তো আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে ওয়ার্ক টেক্সটে যাব, তারপরে এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট যদি এটা ক্লিক করি, দেখেন আমাদের এই টেক্সটটা এখন আমাদের এই শেপটা টেক্সটের উপরে চলে আসছে। ইতিপূর্বে যখন আমরা এখানে কিছুক্ষণ পূর্বে যখন এই শেপটাকে নিয়ে আসছিলাম, তখন এই লেখাগুলো এখান থেকে সরে গিয়েছিল। তো যখন আমরা এটাকে ওয়ার্ক টেক্সটে এসে যখন আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়েছি, মানে এটা আমরা চাচ্ছি যে আমাদের এই শেপটা টেক্সটের উপরে আসুক, তাহলে আমরা এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তাহলে এটা আমাদের টেক্সটের উপরে চলে আসবে। তো এখন আমি চাচ্ছি যে এটা টেক্সটের নিচে যাবে, টেক্সটগুলো উপরে চলে আসবে। এর জন্য ওয়ার্ক টেক্সটে গিয়ে আমরা এখান থেকে দিব বিহাইন্ড টেক্সট।
তো এইভাবে বিহাইন্ড টেক্সটে ক্লিক করলাম, টেক্সট গুলো উপরে চলে আসছে, শেপটা নিচে চলে গেছে। এরকম ভাবে আমরা এগুলো এখান থেকে করতে পারবো। হ্যাঁ, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন, ঘাটাঘাটি করে দেখলে এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা দেখি শেপটাকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে আমরা এখানে রাখলাম, রাখার পরে পরবর্তী অপশনটা আমরা দেখি। পরবর্তী অপশনটা হচ্ছে যে ব্রিং ফরওয়ার্ড। এই দেখেন, যখন আমরা শেপটাকে আনসিলেক্ট অবস্থায় রাখবো এগুলো ব্লাঙ্ক হয়ে থাকে, মানে এগুলো হাইড হয়ে থাকে। তো যখন আমরা শেপগুলোকে ধরবো তখন এগুলো শো করে। তো এখানে ব্রিং ফরওয়ার্ড, এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফন্ট এবং ব্রিং ব্রিং ইন ফন্ট অফ টেক্সট। তো ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট যদি এটা আমরা সিলেক্ট করি একটা শেপকে ধরে, তাহলে এই শেপটা একদম উপরে চলে আসছে। দেখেন এই শেপটা সবার নিচে ছিল, যখনই আমরা এখান থেকে ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম তখন এটা একদম উপরে চলে আসছে। আর এই ব্রিং ফরওয়ার্ড দিলেও একটি ব্রিং ফরওয়ার্ডের কাজটা হচ্ছে যে আমরা দুইটা শেপকে একসাথে রাখলাম, রাখার পরে আমি চাচ্ছি যে নিচের শেপটাকে এই শেপের উপরে নিয়ে আসবো, তখন আমরা এই নিচের শেপটাকে সিলেক্ট করব, ব্রিং ফরওয়ার্ডে গিয়ে যদি আমরা ব্রিং টু ফন্ট এটা ক্লিক করি তাহলে যে আমাদের সামনে চলে আসবে। শেষের যে অপশনটা আছে এটা হচ্ছে কোনো একটা শেপকে যখন লেখার উপরে নিয়ে আসতে হয় তখন এটা ব্যবহার হয়। আর ব্রিং টু ফ্রন্ট এটা ব্যবহার হয় যখন একটা শেপকে আমরা অপর আরেকটা শেপের উপরে নিয়ে আসব, তখন এই ব্রিং টু ফ্রন্টটা ব্যবহার হয়। তারপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ডের কাজ হচ্ছে যে অনেকগুলো শেপ থেকে একটা একটা করে উপরে আসবে। যেমন আমরা এই শেপটাকে একটু উপরে নিয়ে আসি, তাহলে আমরা কাজটা বুঝতে সহজ হবে। এটাকে আমরা উপরে একদম উপরে নিয়ে আসি, হ্যাঁ উপরে নিয়ে আসলাম। এখন দেখেন আমাদের এই সবার নিচে হচ্ছে এই শেপটা। তো এখন আমি চাচ্ছি একটা একটা করে একদম উপরে আসার জন্য। যদি একটা একটা করে উপরে নিয়ে আসতে চাই, অর্থাৎ একবার ক্লিক করব এটার উপরে আসবে, আবার ক্লিক করব এটার উপরে আসবে, এইভাবে যদি আমরা আনতে চাই তাহলে আমরা ব্রিং ফরওয়ার্ডে গিয়ে ব্রিং ফরওয়ার্ডে গিয়ে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করব, একটার উপরে আসছে। আবার যদি আমরা ব্রিং ফরওয়ার্ডে গিয়ে যদি ক্লিক করি একদম উপরে চলে আসছে। অর্থাৎ কোনো একটা শেপকে যদি ধারাবাহিকভাবে একটার পর একটা একটার পর একটা এভাবে যদি উপরে আনতে চাই তাহলে আমরা এই ব্রিং ফরওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ হচ্ছে এখানেও সেম তিনটা কাজ আছে। একটা হচ্ছে যে কোনো একটা শেপকে যদি আমরা টেক্সটের পিছনে নিতে চাই তাহলে এই যে এটা এটা সিলেক্ট করতে হবে। দেখাই আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। এই যে শেপটা আমরা টেক্সটের উপরে রাখলাম, এখন চাচ্ছি এই টেক্সটটাকে আমরা এই সরি এই শেপটাকে আমরা টেক্সটের পিছনে নিয়ে যাব, এই জন্য এই শেপটাকে সিলেক্ট করতে হবে। তারপরে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করে সেন্ড বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করবো, এই যে এটা বিহাইন্ডে চলে গেছে, পিছনে চলে গিয়েছে। তো এরকম ভাবে আমরা এই দুইটা অপশনের কাজ যদি দেখতে চাই তাহলে এই শেপটাকে আবার একটু এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। এই শেপটা সবার নিচে চলে গেছে, আচ্ছা থাকুক। আমরা চাচ্ছি এখন এই উপরে যে শেপটা আছে এটাকে আমরা একটা একটা করে পিছনে নিয়ে যাব। তো একটা একটা করে যদি পিছনে নিয়ে যেতে চাই তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ড। আমরা যদি এই যে আমাদের ইয়াগুলো আছে শেপগুলো আছে এখান থেকে আমরা এটাকে চুজ করলাম, চুজ করার পর আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ডে আসলাম। এসে যদি আমরা সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করি তাহলে আমাদের যেটাকে আমরা সেন্ড টু ব্যাক যেই শেপটাকে ধরে আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করব ওই শেপটা একদম পিছনে চলে যাবে, সমস্ত শেপের নিচে চলে যাবে। এই এই দেখেন আমাদের এখন সবার উপরে আছে এই শেপটা, এটাকে ধরলাম, এটাকে ধরে যদি আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করি এটা একদম নিচে চলে গিয়েছে। তো এখন এই শেপটাকে যদি আমরা একটা একটা করে উপরে আনতে চাই তাহলে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ডে গিয়ে আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব, একটা উপরে আসছে। আবার যদি আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি তাহলে আমাদের এই ইয়াটা শেপটা একদম উপরে চলে আসবে। এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। অর্থাৎ সেন্ড ব্যাকওয়ার্ডে যদি আমরা ক্লিক করি একটা একটা করে উপরে আসবে, আর সেন্ড ব্যাকে যদি আমরা ক্লিক করি তাহলে একবারে ব্যাকে চলে যাবে, পিছনে চলে যাবে। এগুলোই হচ্ছে আমাদের এই সেন্ড ব্যাকওয়ার্ড এবং ব্রিং ফরওয়ার্ডের কাজ। আচ্ছা, তারপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে সিলেকশন পাথ। যদি আমরা এই সিলেকশন পাথে ক্লিক করি তাহলে আমাদের এখানে যে পাথগুলো আছে, যে তিনটা ফাংশন আছে আমাদের এখানে বা তিনটা, যদি আমি সিলেকশন পাথে ক্লিক করি, সিলেকশন পাথে ক্লিক করার পরে এদিকে একটা আমাদের ইয়ে আসছে টাস্ক পেন। এই টাস্ক পেনের মধ্যে আমাদের এখানে যে কয়টা শেপ আছে এই কয়টা এখানে ইয়ে আছে আমাদের এই তিনটার নাম এখানে দেখাচ্ছে। তো আমরা যদি চাই এখানে যে কোনো একটাকে হাইড করে ফেলতে পারবো। হাইড করার জন্য এই চোখের উপরে ক্লিক করবো, একটা হাইড হয়ে যাবে, এটার উপরে ক্লিক করবো এটা হাইড হয়ে যাবে, এটার উপরে ক্লিক করবো এটা হাইড হয়ে যাবে।
তো যেটা নামের উপরে এসে আমরা এভাবে চোখটাকে বন্ধ করে দিব, এখানে হাইড হয়ে যাবে। এটা হচ্ছে সিলেকশন পাথের কাজ। আচ্ছা, যদি আমরা এগুলো না চাই তাহলে এখান থেকে এভাবে ক্রস ক্লিক করলে এগুলো চলে যাবে। তারপরে এখানে আছে অ্যালাইন, গ্রুপ এবং রোটেট। অ্যালাইন মানে এগুলোকে অ্যালাইন করা যায়। এই দেখেন আমাদের এখানে ৩টা শেপ আছে। এগুলোকে যদি আমরা উপর দিকে একদম সমান করতে চাই, অ্যালাইন করতে চাই, তাহলে আমরা এই শেপগুলোকে একসাথে ধরবো। যে কোনো একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে বাকিগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে যে আইকনগুলো যেটা যেরকম দেখা যাচ্ছে আমরা এটার উপরে ক্লিক করলে ঠিক এরকম ভাবে আমাদের অ্যালাইন গুলো সোজা হয়ে যাবে। যেরকম অ্যালাইন টপ, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই শেপ গুলো উপরে টপে একদম সমান সমান হয়ে যাবে। তো এরকম ভাবে এই অ্যালাইন থেকে আমরা এভাবে সেন্টার করতে পারবো, মিডিল করতে পারবো, বটম মানে নিচ, এই নিচের দিকে আমরা সমান করতে পারবো। এগুলো এই আইকন গুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করলে আপনারা পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রুপ। তো এই যে আমরা ৩টা শেপ এখানে আঁকলাম, এই ৩টা কিন্তু আলাদা আলাদা। এখন আমরা চাচ্ছি যে ৩টা গ্রুপকে ৩টা শেপকে একসাথে গ্রুপ করে ফেলবো। এর জন্য যে কোনো একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শিফট ধরে বাকিগুলোকে সিলেক্ট করব, এখান থেকে গ্রুপে গিয়ে আমরা গ্রুপ করে দিব। এখন এই ৩টা একটাই রূপান্তরিত হয়ে গেছে, মানে একসাথে গ্রুপ হয়ে গেছে। এখান থেকে আমরা গ্রুপ করতে পারবো। আর রোটেটের কাজ হচ্ছে আমরা এই শেপটাকে বা যে কোনো শেপকে আমরা রোটেট করতে পারবো, এইভাবে ঘুরাইতে পারবো। তো এই শেপটাকে ধরতে হবে। এখানে অলরেডি ৩টা একটাই হয়ে গেছে, আমরা আনগ্রুপ করে ফেলি। আবার এখান থেকে আমরা আনগ্রুপ করতে পারবো। এখন আমি চাচ্ছি এই শেপটাকে এভাবে রোটেট করব। রোটেটটা ২ ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা চাইলে যে এই মাউস পয়েন্টারটা যখন এই পয়েন্টের কাছে নিয়ে আসবো, তখন এই যে এখানে একটা গোল বৃত্তের মতো আসবে, গোলাকার, তখন আমরা এটাকে এভাবে ঘুরাইতে পারবো। তো আমরা চাইলে এটাকে এখান থেকে করতে পারবো, এই যে রোটেট থেকে। রোটেটে গিয়ে আমরা কত পার্সেন্ট রোটেট চাচ্ছি, ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং কতটুকু ফাইল ভার্টিক্যাল, ফাইল হরিজেন্টাল, এখান থেকে আমরা কিভাবে এটাকে ঘোরাতে চাচ্ছি যে সেটা এখান থেকে চুজ করে দিলে আমাদের এই শেপটা ঠিক ওই রকম ভাবেই রোটেট হয়ে যাবে বা ঘুরে যাবে। আমরা চাইলে এটা ২ ভাবে করতে পারি, এখান থেকে করতে পারবো, অথবা শেপের এই পয়েন্টের মধ্যে এসে যখন আমাদের মাউস পয়েন্টারের মাথায় এরকম একটা গোল আইকন আসবে, তখন আমরা এটাকে এভাবে ঘুরিয়ে আমরা এটাকে রোটেট করতে পারবো। তাহলে অ্যালাইন, গ্রুপ এবং রোটেট। অ্যালাইন থেকে অ্যালাইন করা যায়, গ্রুপ থেকে গ্রুপ করা যায়, রোটেট থেকে রোটেট করা যায়, ঘোরানো যায়। এই হচ্ছে আমাদের থিম থেকে রোটেট পর্যন্ত পেজ লেআউটের কাজ। আজকে এই পর্যন্তই ক্লাসটা রাখছি। আগামী ক্লাসের মধ্যে আমরা রেফারেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।